আমরা একটা পরিবর্তনের জন্য কাজ করছি। সেই পরিবর্তনটা যদি আমরা বলি যে এটা আমাদের জন্য, তাহলে খুব বেশি প্রযোজ্য হবে না। যদি বলি আমার সামনে যারা বসে আছে তাদের জন্য, সেটা আরও বেশি কার্যকারী হবে। যদি বলি যে যে প্রজন্ম আজকের মিটিংয়ে আসতে পারে নাই, সেই পরিবর্তনটা তাদের জন্য, সেটা তার চেয়ে বেশি কার্যকারী হবে। কথাটা কি বোঝা গিয়েছে? আমরা কি পরিবর্তন চাই এদেশের কি পরিবর্তন চাই, কি জিনিস আমরা চেঞ্জ করতে চাই বলেন তো? শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই, তারপরে বিচার ব্যবস্থার আইন শৃঙ্খলার পরিবর্তন চাই, চাঁদাবাজির অবসান চাই, মাদক নির্মূল করতে চাই, আর কি করতে চাই বলেন? সুনির্দিষ্ট রাষ্ট্র গঠন করতে চায়। আচ্ছা, আর জাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চায়। আচ্ছা, আর কি চাই আমরা বলেন? আইন শৃঙ্খলার ভিতরে ডিসিপ্লিন আসবে। আর কি চান? মানুষের বৈষম্য চান, যে বৈষম্যের জন্য আপনারা রাস্তায় জীবন দিলেন, ছাত্ররা জীবন দিল। বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই সকল ক্ষেত্রে। বেকারত্ব কি করতে চাই? ঝাঁটিয়ে বিদায় করতে চাই। কিভাবে বেকারত্ব দূরীভূত করা যাবে? উদ্যোক্তা তৈরি করতে হবে। আচ্ছা, নাম্বার 1। আর প্রশিক্ষণ কি প্রশিক্ষণ দিব? এই যে মনে করেন, আমি আপনাকে বলি, এই যে ক্যামেরাম্যান, সে কিন্তু একটা জব করতেছে, তাই না? একটা জব করতেছে, সে বেকার না। ক্যামেরাম্যান কি শিক্ষা নিয়েছে? এই ক্যামেরা পরিচালনা করা, ভিডিও করা, সুন্দর করে এটাকে এডিট করা, এই টাইপের একটা প্রশিক্ষণ নিয়েছে। এটা করেও একটা বেকারত্ব দূর হয় না? মোবাইল নেই কার বলেন? এবং বাংলাদেশের কি পরিমাণ মানুষের কাছে 2-3টা করে মোবাইল আছে না? এখন মনে করেন আমরা 100 জন যুবককে, যারা ভালো লেখাপড়া করেনি অথবা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে শেষ করছে, এসএসসি পাস করেছে, আর পড়তে চাচ্ছে না, ঝামেলা আছে, পরিবার পারছে না, এরকম 100 জন যুবককে যদি আমরা এখানে বাছাই করে মোবাইল সার্ভিসিং শেখাই, তারা 6 মাসের প্রশিক্ষণ নিয়ে মাসে কত টাকা ইনকাম করতে পারবে আপনাদের ধারণা বলেন? 50,000 মান্থলি, মিনিমাম 30,000। চোখ বুঝে কি এই সমাজে একটা হাই স্কুলের প্রধান শিক্ষক কয় টাকা বেতন পায়? মোবাইল সার্ভিসিং শিখে কমপক্ষে 30,000, ভালো কাজ জানলে 50,000, 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। ঘরে ঘরে মোবাইল, প্রবলেম তো আছেই। তাহলে যদি চিন্তা করা যায়, প্রশিক্ষণ দেওয়া যায়, প্রশিক্ষিত করে গড়ে তোলা যায়, তাহলে বেকারত্ব দূর করা যাবে না? আর যদি বিদেশি ইনভেস্টমেন্ট আমরা নিয়ে আসতে পারি, বড় বড় শিল্প কলকারখানা গড়ে তুলতে পারি, তাহলে সেখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নিয়ে একবারে যারা লেখাপড়া জান না, এরকম মানুষের কর্মসংস্থান হবে না? হবে। সদিচ্ছা থাকলে 5 বছরের ভিতরে বাংলাদেশের বেকারত্বকে গুড বাই জানানো সম্ভব না বলেন? জাপানিজ ভাষা শিখাই দিলাম, আর সাথে কিছু টেকনিক্যাল জিনিস শিখাই দিলাম, আপনি সহজেই জাপানে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। বলতে পারেন আমার তো জাপানে যাওয়ার টাকা নেই। তাহলে আমরা যদি নির্বাচিত হয়ে একটা ফান্ড তৈরি করি, যারা জাপানিজ ভাষা, কোরিয়ান ভাষা, চাইনিজ এগুলো শিক্ষা নিয়ে টেকনিক্যাল ট্রেনিং নিতে পারবে, তাদেরকে আমরা বিদেশ যাওয়ার খরচ দিয়ে বিদেশে পাঠাবো। সে বিদেশে যে আমাদের সাথে তার পিতামাতা এবং তার চুক্তি থাকবে, তারা এই কর্জের টাকা শোধ করবে। তাহলে বেকারত্ব দূর হবে না? সহজ না কঠিন? এটা জাকাতের ফান্ড একত্রিত করেও হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। তার আসলে থিঙ্কিংয়ের অভাব আসলে কি, আর ধান্দা কারণে মানুষ পারে না। যারা নেতা হয় তারা হচ্ছে এই ঢাকা 6-এর ভিতরে যত চাঁদাবাজির জায়গা আছে ওইগুলো নিয়ে প্ল্যান করে। জনগণের কি দারিদ্র বিমোচন হবে, অর্থনৈতিক মুক্তি হবে, এলাকার উন্নয়ন হবে, এটা নিয়ে কি করে না? কথা তোমরা কি বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ, আমার কথার সাথে একমত না থাকলে বলো তোমরা তোমাদের মত, আমি মেনে নিতে রাজি আছি যে আপনি যেটা বলছেন এটা অ্যাবসলিউটলি রং, কথাটা এই হবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আগামী দিনে এই ঢাকা 6 পরিচালনার, আমরা কি বেকারত্ব দূর করতে পারবো?
আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি, আমি রিসার্চ করি, আমি বই লিখি, আমি আর্টিকেল লিখি, আমি ইন্টারন্যাশনাল সেমিনারে পেপার প্রেজেন্ট করি। আমাকে যদি এই সুযোগ দেওয়া হয়, আমি শিক্ষার ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাহলে মাস্তান কিভাবে টাইট করতে হয়, মাস্তান, চাঁদাবাজ, দখলবাজ, এইগুলো যদি তোমাদের মতন যুবকরা আমার ডাইনে বামে থাকে, আমি তো নিমিষেই সাফ করে দিতে পারি ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় এসব যুবক দেখলে আমি আবার বিশ্ববিদ্যালয় জীবনে ফিরে গিয়েছি, এটাই মনে হয়। যে জীবনে আমি কোনো কিছু পরোয়া করি নাই, যে কোনো রিস্ক মোকাবেলায়, চ্যালেঞ্জ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছি। তো তোমাদের মতন যুবক যদি সাথে থাকে, বাছাই করা, ঢাকা থেকে আমাদের 11টা থানায় যদি 1100 যুবক আমরা বাছাই করে সন্ত্রাস মোকাবেলায় নেমে যাই, কার এত সাহস আছে, কার কয়টা অস্ত্র আছে, সেটা দিয়ে আমাদেরকে রুখে দিতে পারে? বলেন, পারবে কেউ? আর 1100 যুবক 11টা ওয়ার্ড থেকে পাওয়া কি সহজ না কঠিন? খুবই সহজ, খুবই সহজ। আর যদি সেটা নির্বাচিত প্রতিনিধি ডাকে, তাহলে আরো সহজ। প্রশাসন তো কিছুই করতে পারবে না। আমরা ধরবো চাঁদাবাজ, আমরা ধরবো মাদক, আমরা ধরবো সন্ত্রাস, আমরা ধরবো দুর্নীতিবাজ, ধরে ধরে সব লাইন করে দেবো। বিদ্যুৎ অফিস, ওয়াসা, তারপরে অন্য অন্য জায়গায় যে ভুতুড়ে বিল করে মানুষকে যে হয়রানি করে, একদিন 2 দিন ছাত্রদের নিয়ে যে অফিসে ঘুরে আসলে কি হয়ে যাবে? ভালো হবে না হবে না? এটা পসিবল। রাস্তায় ছাত্ররা যখন কি করেছে, ট্রাফিকের দায়িত্ব নিয়েছে, চলছে না চলে নাই? চলছে। তাহলে এই শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব। আমি সেটাই করতে চাই, আমি সেটাই করতে চাই ইনশাআল্লাহ। তোমাদের দোয়া চাই, সহযোগিতা চাই। এবং আজকে থেকে আর মাত্র 23 দিন বাকি। এগুলো কোনো ব্যাপার না, এগুলো আমাদের সম্মিলিত শক্তি দিয়ে আমরা শেখ হাসিনার পুলিশকে কি করেছি, মোকাবেলা করেছি। তো এরকম 2-4-5টার মস্তান এবং অস্ত্রবাজ এবং ধাপ্পাবাজ, তাদেরকে মোকাবেলা করা আমাদের জন্য কঠিন না। কিন্তু আমরা যদি এবার হেরে যাই, তাহলে দীর্ঘদিনের জন্য মূলত আমরা হারবো না, তোমরা হারবে, তোমাদের নিচের প্রজন্ম হারবে, বাংলাদেশ হেরে যাবে। আমরা কি বাংলাদেশকে হারতে দিব? না, আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা নিজেরা, ওই যে আমাদের জুলাই বিপ্লবের স্লোগান কি ছিল? সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। আজকে এই স্লোগান নিয়ে বাসায় যাবেন যে আগামী 12 তারিখের যেই নির্বাচন, এই নির্বাচনের আগে আমরা 5 গুণ হব। কয় গুণ? 5 গুণ হয়ে কেন্দ্র প্রতিরোধ করে আমরা ইনশাআল্লাহ একটা চূড়ান্ত বিজয়, এখানে ভালো মানুষের, আমানতদার মানুষের, এবং যাদের মাধ্যমে দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে, ইসলাম রক্ষা হবে, দেশ এবং জাতির কল্যাণ হবে। যারা এই আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারবে, যারা শরীফ উসমান হাদির সেই রক্তের প্রতিশোধ নিতে পারবে, যাদের মাধ্যম দিয়ে বাংলাদেশের শিক্ষানীতির পরিবর্তন হবে, যারা এই পুরাতন ঢাকাকে আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে পারবে, তাদেরকেই আগামী দিনে আমরা ক্ষমতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই ব্যাপারে তোমাদের সহযোগিতা কামনা করে আজকের অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।